যার কারণে আমি 1980 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষকদেরকে জাতীয় পে স্কেলে 50% বেতন ঘোষণা করেছিল। তারপর থেকে বিভিন্ন সরকার এ পর্যন্ত যেভাবে দিয়ে এসছে, এখন আমরা 100% বেতন ভাতা সরকার কর্তৃক পাই। আমরা বাড়ি ভাড়া পাই, আমরা 5% ইনক্রিমেন্ট পাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদেরকে এখনো গভর্নিং বডি দ্বারা নিয়ন্ত্রিত হতে হয়। 1980 সাল পর্যন্ত গভর্নিং বডি সব শিক্ষকদের বেতন ভাতা বিভিন্নভাবে দিত, কিন্তু যেহেতু এখন সরকার আমাদের বেতন ভাতা দেয়, আমরা চাই সরকারি কলেজের বিধান মোতাবেক বেসরকারি কলেজ পরিচালিত হোক। গত পরশুদিন জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রামে আমি অতিথি হিসেবে গিয়েছিলাম এবং সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম। আমার সভাপতি মহোদয় উপস্থিত হয়েছিলেন, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় পরে এসেছিলেন, যার কারণে আমার বক্তব্যটা ওনারা শুনতে পারেননি। চুয়াডাঙ্গার কথা সেদিন পুলিশ সুপার মহোদয় বলেছিলেন যে এখানে আসলেই এমন একটি পরিবেশ যেখানকার ছেলেরা আসলে নেশাগ্রস্ত। আমি একটু এর সঙ্গে বলতে চাই যে চুয়াডাঙ্গার উপর দিয়ে যে কর্কট ক্রান্তি দেখা গিয়েছে, চুয়াডাঙ্গা সীমান্তবর্তী এলাকা উপলক্ষ হওয়ার কারণেই এখানে অবাধ মাদক দ্রব্য প্রবেশ করে, এখানে বাতাসে টাকা ওড়ে এবং এই টাকা ধরার জন্য ইয়াং জেনারেশন ব্যস্ত। যে কৃষকের সন্তান আমার কলেজে পড়ালেখা করে, সেই কৃষকের সন্তানকে আমি জিজ্ঞেস করেছি তোমার কলেজে আসতে দেরি হয় কেন? তো বলে স্যার আমি আমার বাবার সাথে আমি ভুট্টো খেতে কাজ করি। আরেকটি ছেলেকে জিজ্ঞেস করেছি কেন তোমরা কলেজে আসো না? স্যার আমি বাবার সাথে পানের ক্ষেত্রে আমি পানের বড় যে কাজ করি, কারণ এখানে ভুট্টো পান যে চাষাবাদটা হয় সেই চাষাবাদে এই ছেলেমেয়েরা জড়িত। আমার কলেজে তৃতীয় সত্যিকার অর্থেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়ে। যখন এরা আমার কাছে ফর্ম ফিল আপ করতে আসে তখন আমি এদের অবস্থা বুঝতে পারি, এরা কান্নায় ভেঙে পড়ে, স্যার আমি টাকা আনতে পারিনি। আমি বলেছি আমি যখন আছি তোমাদের ফর্ম ফিল আপ হবে। আমি ফর্ম ফিল আপ করেছি, অনেকে আমাকে বলেছে রেজাল্ট খারাপ হয়েছে। আমি বলেছি যে 10 জন ছেলের যদি আমি ফর্ম ফিল আপ করতে না দিতাম, এই 10 জন ছেলে মেয়েরা আর কোনোদিন হয়তো বা লেখাপড়া হতো না। কিন্তু সেই 10 জনের ভিতর 5 জন ছাত্র পাশ করেছে, এটাই আমার গর্ব এবং আমি মনে করি আমি সার্থক। কারণ আমার এখানে যারা পাশ করে তারা তো ভালো ছেলে মেয়ে ভর্তি হয় না। মাননীয় প্রধান অতিথি, আপনি বিভিন্ন সময় জাতীয় বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেন। এবার আপনি পত্রিকার দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে কুড়িগ্রামের একটি উপজেলা, সেটা হচ্ছে কুড়িগ্রামের উপজেলা সৈয়দপুর উপজেলার একটি বিজ্ঞান কলেজ থেকে 53 জন মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমরা যদি প্রত্যেক জেলায় একটা করে বিজ্ঞান কলেজ তৈরি করি তাহলে আমি মনে করি আমাদের এই চুয়াডাঙ্গা জেলা থেকেও ওই রকম ভাবে এই 53 জন ছেলে মেয়ে ওই মেডিকেল কলেজে চান্স পাবে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আসলে নৈরাজ্য সৃষ্টি করেছে, এটা স্বীকার করতে হবে। আমার দেশের মাটি মানুষের যে শিক্ষা, আমার ছেলেমেয়েরা যে পরিবার থেকে উঠে আসছে, আমার শিক্ষার সাথে আসলে তাদের কোনো মিল নাই। আমাদের উপর এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, সত্যিকার বলতে গেলে বলতে হয় সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা। আমি একজন শিক্ষক হয়ে বলবো যে আমার শিক্ষকরা সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আসলে সুন্দরভাবে শিক্ষা দিতে পারেনি। পরবর্তীতে এমন একটি শিক্ষা ব্যবস্থা আসলো যে শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদের পরীক্ষা তুলে দেওয়ার কথা ব্যক্ত হলো। তাহলে কেন ছেলে মেয়েরা স্কুল কলেজে আসবে? তারা তো আসার কথা না। আর যারা হলো গিয়ে আমাদের কলেজে পড়ে, আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় বলি, বাবারা বিল গেটস একটি কথা বলেছেন যে if you born poor not your mistake but if you die poor it's your mistake। আমি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরাই এ দেশ এবং জাতির ভবিষ্যৎ। তোমরা যদি তোমাদের মেধা এবং যোগ্যতা দিয়ে এ দেশকে গঠন করতে না পারো তাহলে কেউ এ দেশকে গঠন করতে পারবে না। আমরা 1952 সাল দেখেছি, আমরা 1969-এর গণঅভ্যুত্থান দেখেছি। এক সাগর রক্তের বিনিময়ে এদেশ এবং জাতি স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পরেও যারা ক্ষমতায় এসছে, সত্যিকারের অর্থে আমাদের যে দাবি, আমাদের সেই দাবিগুলো কখনো পূরণ হয়নি। মাননীয় প্রধান অতিথি, আমি গতদিন বলেছিলাম যে বিশ্বের আন্দোলন আর সংগ্রামের দিকে যদি আমি তাকাই তাহলে কি দেখতে পাই? তাহলে দেখতে পাই এলিট শ্রেণীর বুদ্ধি দেয়, ধনিক শ্রেণীর টাকা দেয়, আর একজন কৃষক শ্রমিক আর মেহনতি মানুষের সন্তান, মেহনতি মানুষ তার সন্তানকে মিছিল পাঠায়, যে সন্তান লাশ হয়ে ঘরে ফেরে। কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় দেখা যায় যে কেউ মন্ত্রী হয়, কেউ হলো গিয়ে ব্যবসা করে বড়লোক হয়। কিন্তু যে মা
তার ছেলেকে মিছিলে পাঠিয়েছিল, সেই মায়ের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা চাই যে রক্ত এবং সংগ্রামের মধ্য দিয়ে এ জাতির পরিবর্তন হয়েছে। আমরা চাই যে সেই মায়ের যে স্বপ্ন নিয়ে তার ছেলেকে মিছিলে পাঠিয়েছিল, সেই মায়ের স্বপ্ন যেন পূরণ হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তারপরে আরেকটি কথা বলতে চাই আমার ছেলেমেয়েদের উদ্দেশ্যে। এই কলেজে আমি আর 10 দিন আছি। আমি 12ই ফেব্রুয়ারি আমি অবসরে যাব। আমি তোমাদের যদি আমার কাছে প্রশ্ন করেন যে স্যার আপনি চলে যাচ্ছেন, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন, আমি তোমাদের যদি বলো যে স্যার আমরা কিভাবে চলবো, আমি বলবো আমার জীবনই আমার বাণী। আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তাই করো। আমি যেভাবে পড়ালেখা করার কথা বলেছি সেইভাবে পড়ালেখা করো এবং ভদ্রভাবে এই সমাজে চলাফেরা করো। অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি এই কলেজে আছি। এই কলেজে থাকবো না, আমি চলে যাব। যদি কখনো কারোর সাথে দেখা হয় লঞ্চে, বাসে, ট্রেনে কিংবা প্লেনে, সেদিন যদি আমার ছাত্র আমাকে ধরে বলে স্যার আসসালামু আলাইকুম, আমি খুশি হব। এবং এই মঞ্চে যারা উপবিষ্টরা আছেন তাদের সাথে যদি দেখা হয়, কেউ যদি বলে ভাই কেমন আছেন, আমি তাদের এই সেই ব্যবহারেও খুশি হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমি দোয়া করি করেই আজকের এই বক্তব্য শেষ করছি এবং আজকের এই যে বক্তব্য অনুষ্ঠানে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। যারা খেলায় অংশগ্রহণ করে পুরস্কৃত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, এখন আমরা তাদের সেই পুরস্কার বিতরণ করব। আপনারা ধৈর্য ধরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেবেন। সবাইকে ধন্যবাদ।